রাজধানীর পাম্পে দ্রুতই মিলছে জ্বালানি। সৌদি থেকে কেনা 1 লাখ টন অপরিশোধিত তেলে বাড়তি খরচ 600 কোটি টাকা। রাজধানীর বাসগুলোতে ইচ্ছে মতো ভাড়া আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ যাত্রীরা, চালকদের নানা অজুহাত। চাঁদা আদায়ে শ্রমিকদের দুপক্ষের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জের সব রুটে বাস বন্ধ, চরম ভোগান্তিতে সাধারণ যাত্রীরা। পরিবহন খরচ বাড়ার প্রভাব বাজারে, ডিমের ডজন 20 টাকা বেশি, দাম বেড়েছে সব ধরনের সবজির। রাজধানীতে মোটরসাইকেলে জ্বালানি মিলছে 15 মিনিট থেকে 1 ঘন্টায়, আর গাড়িতে পাওয়া যাচ্ছে 30 মিনিট থেকে 3 ঘন্টায়। পাম্প ভেদে এমন সময় লাগছে। সরবরাহ ঠিক থাকলে পরিস্থিতি স্বাভাবিক হবে 2 থেকে 3 দিনের মধ্যে, বলছেন পাম্প সংশ্লিষ্টরা। এই চিত্র সকাল 9টায় তেজগাঁয়ের সততা ফিলিং স্টেশনের। নেই কোনো দীর্ঘ লাইন, ভোগান্তি না থাকলেও আছে পর্যাপ্ত জ্বালানি না পাওয়ার ক্ষোভ। আমি 500 টাকাতে কি কই যাবো, একটু আজকে মানিগঞ্জে যাবো, বললাম যে 1000 টাকা দেন, দিব না। 2-3টা পাম্পে দেখছি সিরিয়াল কম আছে, তেল দিচ্ছে 500 টাকা 700 টাকা করে দিচ্ছে, বা অ্যাপসে 1200 টাকা করে দিচ্ছে। ভিন্ন চিত্র শাহবাগের মেঘনা ফিলিং স্টেশনে। গত সপ্তাহের মতো কাটাবনে দীর্ঘ না হলেও লাইন ঠেকেছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় পর্যন্ত। তবে গাড়িতে জ্বালানি পেতে বেশ দীর্ঘ সময় লাগছে। আগের মতোই তো, লাইনে যদি এখনো দাঁড়ান লাগে তাহলে হইলো কেমনে? দাম বাড়ানোর পরে যদি লাইনে দাঁড়ান লাগে তাহলে হইলো। আজিজ মার্কেট পার হয়ে ওখানে ছিলাম রাত 4:30টার দিকে। আগের মতোই, কোনো চেঞ্জ নাই। বেশিরভাগ ফিলিং স্টেশনে ভোগান্তি আগের তুলনায় কমেছে। কোথাও মোটরসাইকেলের লাইন, কোথাও বা গাড়ির লাইন। রমনা ফিলিং স্টেশন, মোটরসাইকেলের কিছুটা লাইন থাকলেও গাড়ির লাইন একেবারেই ফাঁকা। গত সপ্তাহে 4-5 ঘন্টা লাগছে, এবার অনেক কম টাইম লাগছে। সামনের শুক্রবারে হয়তো আরো কম লাগবে। আজকে তো আমি এই যে আইসা সম্ভবত এখানে 2 মিনিট দাঁড়াই নাই, একটা গাড়ির পিছনে আমি ঢুকলাম। ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে, ডিপো থেকে জ্বালানি সরবরাহ ঠিক থাকলে অচিরেই কেটে যাবে সংকট। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চলতি বছর জ্বালানি তেল আমদানিতে দেশের ব্যয় 40% বৃদ্ধি পাওয়ার আশঙ্কা জানিয়েছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ। আর মধ্যপ্রাচ্য সংকট দীর্ঘস্থায়ী হলে আগামী 2 বছরে জিডিপি 3% পর্যন্ত কমে যেতে পারে। ক্রাইসিস গ্রুপের প্রতিবেদনে উঠে এসেছে, জ্বালানি সংকটের কারণে নতুন করে চাপে পড়ছে দেশের অর্থনীতি। জ্বালানি আমদানির ব্যয় বেড়েছে, এতে করে বৈদেশিক মুদ্রা রিজার্ভ কমে যাচ্ছে। এদিকে বিপিসি জানিয়েছে, সৌদি আরব থেকে অপরিশোধিত তেলবাহী এক জাহাজেই বাড়তি খরচ পড়ছে 600 কোটি টাকা। এক চালানে আমদানি ব্যয় দ্বিগুণ বেড়েছে। গত মঙ্গলবার সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে এমটি নাইনেমিয়া জাহাজ দেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। এতে প্রায় 1 লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল রয়েছে। প্রতি ব্যারেলের দাম পড়েছে $126.28। জ্বালানি তেলের সংকট নিয়ে জানবো। ঢাকা এবং বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাব রাজধানীর তেজগাঁওতে, সেখানে আছেন বন ইবনে কামাল। বন, একটু জানাবেন, সকাল থেকে তো বিভিন্ন পাম্প ঘুরছেন, দেখাচ্ছেন যে ভোগান্তি কমে আসছে, পাম্পে দীর্ঘ লাইন আর আগের মতো নেই, এখন কি পরিস্থিতি? নিশ্চয়ই শরীফ, আমরা গত 1 সপ্তাহ বা 2 সপ্তাহ অথবা আমরা যদি 4 দিন বা 5 দিন আগের সাথে তুলনা করি, সেই জায়গায় কিন্তু অনেকটাই পরিবর্তন এসেছে। যে দীর্ঘ লাইন 3 কিলোমিটার 4 কিলোমিটারের যে দীর্ঘ লাইন ছিল, সেটি কিন্তু এখন আর নেই। রাজধানীর বেশিরভাগ পাম্পেই দেখা যাচ্ছে হয়তো 20টা বা 30টা গাড়ি থাকছে লাইনে, অথবা মোটরসাইকেলের হিসাবে যদি করি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 40 থেকে 50টা। সব মিলিয়ে কিন্তু বলা চলে যে আধা ঘন্টা থেকে প্রায় 45 মিনিট বা 1 ঘন্টার মতোই মোটরসাইকেল তেল পাচ্ছে, মানে অপেক্ষার সময় এর চেয়ে খুব বেশি পড়ছে না। আবার যদি গাড়ির কথা বলি, প্রাইভেট কারের কথা বলি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রাইভেট কারগুলো 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা, ক্ষেত্র বিশেষে 2 ঘন্টার মধ্যেই জ্বালানি নিতে পারছে। বিশেষ করে পাম্প ভেদে কিন্তু আসলে পরিস্থিতিটা ভিন্ন। আমরা যেমন
শাহবাগের পাম্পে যখন ঘুরে দেখেছি তখন দেখছি যে সেখানে গাড়ির সিরিয়াল বা গাড়ির যে লাইন সেটা অনেক দীর্ঘ, কিন্তু সেই তুলনায় মোটরসাইকেলের লাইন তুলনামূলক অনেকটাই কম। আবার যদি আমরা রমনায় যে পাম্পটি রয়েছে, রমনা ফিলিং স্টেশন, সেখানটার কথা বলি, সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি গাড়ির একেবারে সিরিয়াল নেই বললেই চলে। একটি দুটি গাড়ি হয়তো বা 3টি গাড়ি সিরিয়ালে থাকছে, এর বেশি কিন্তু গাড়ি নেই। কিন্তু মোটরসাইকেলের আবার যে সিরিয়ালটি সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পিছনের শিল্পকলা একাডেমি পর্যন্ত বা শিল্পকলার গেটের একটু আগ পর্যন্ত কিন্তু সেই সিরিয়াল যাচ্ছে, অর্থাৎ মিশ্র ব্যবস্থাপনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। পক্ষান্তরে আমরা যদি ট্রাস্ট যে ফিলিং স্টেশনটি রয়েছে প্রধানমন্ত্রী কার্যালয়ের পাশে সেটির কথা বলি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে গাড়ির বড় ভিড় রয়েছে, কিন্তু মোটরসাইকেলের যে দীর্ঘ লাইন সেটি আসলে আগের চেয়ে অনেকটাই কমে এসেছে। এরকম মিশ্র প্রতিক্রিয়া বা মিশ্র অবস্থান কিন্তু আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি আমরা এখন যেখানে আছি তেজগাঁয়ের সাউদার্ন ফিলিং স্টেশন, এখানেও কিন্তু আমরা সকালে যে চিত্র দেখেছিলাম এখন চিত্র খানিকটা লাইন দীর্ঘ হয়েছে, যে ক্ষেত্রে আসলে বলা যায় যে সকালে যেমন এখানে 50 থেকে 70টি মোটরসাইকেলের লাইন ছিল, সেই জায়গায় এখন 100-120-এর মতো সিরিয়ালে গিয়ে দাঁড়িয়েছে। গাড়ির যে লাইন ছিল 20 বা 25টি গাড়ি, সেই জায়গায় এখন 30টি গাড়ির মতো হয়েছে। অর্থাৎ এই যে এখন যারা তেল পাচ্ছেন তারা কি আসলে রেশনিংয়ে পাচ্ছেন নাকি তাদের চাহিদা মতো পাচ্ছেন? না, বেশিরভাগ ক্ষেত্রে আসলে তেল রেশনিং ভাবেই দেওয়া হচ্ছে, পাম্প ভেদে দেওয়া হচ্ছে। 500-700-1000 টাকা পর্যন্ত তেল দেওয়া হচ্ছে, আর যাদের ফুয়েল পাস রয়েছে তারা 1200 টাকা পর্যন্ত তেল নিতে পারছে। গাড়ির ক্ষেত্রে আমরা যেটি দেখতে পাচ্ছি পাম্প ভেদে 2000 থেকে আসলে 4000 টাকা পর্যন্ত তো তেল কিন্তু দেওয়া হচ্ছে। অর্থাৎ একদম ফিক্সড করে বলা যাবে না যে ট্যাঙ্কি ফুল করে নেওয়া যাচ্ছে, সেটাও যেমন হচ্ছে না, আবার একেবারে খুব কম দেওয়া হচ্ছে সেটাও না। যদিও যেই সব জায়গায় 500 টাকার তেল দেওয়া হচ্ছে সেসব জায়গাগুলোতে কিছু কিছু অভিযোগ তো রয়েছে, অনেকেই বলছেন যে তার আরও বেশি তেল দরকার অথবা ট্যাঙ্কি ভর্তি তেল দরকার, সেটি তিনি পাচ্ছেন না। কিন্তু স্বাভাবিকভাবে বলা যায় যে দীর্ঘ যে অপেক্ষা সেটার কিন্তু অনেকটাই অবসান হয়েছে। শরীফ, অপেক্ষা কমে এসেছে রাজধানীতে। আমরা এবার একটু বরিশালের খবর জানবো, সেখানে আছেন সহকর্মী আলামিন। আলামিন, ঢাকার চিত্র তো ধীরে ধীরে অপেক্ষা কমে আসছে, ভোগান্তি কমে আসছে, বরিশালে কি দেখছেন? জি, আসলে বিভাগীয় শহর বরিশালেও কিন্তু একই চিত্র দেখা যাচ্ছে, অর্থাৎ এখানে কিন্তু আসলে ভিড় কমেছে। দীর্ঘ যে সারি এতদিন আমরা দেখেছি যে লাইনে দাঁড়িয়ে মোটরসাইকেলে কিন্তু অপেক্ষার পর অপেক্ষা করে তাদেরকে তেল নিতে হচ্ছে। বিভিন্ন সময় আমরা দেখছি যে রোদে দাঁড়িয়ে সকাল থেকে একদম দুপুর পর্যন্ত কিন্তু এই অপেক্ষার দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদেরকে আসলে বিভিন্ন সময় অপেক্ষা করতে হয়েছে। সেই অপেক্ষা কিন্তু এখন আর নেই। সকালে আমরা আরেকটি পাম্পে দেখিয়েছিলাম, সেখানে কিন্তু আসলে আমরা দেখিয়েছিলাম যে আসলে যে সকালবেলার যে চিত্রটি সেটি একদমই ফাঁকা, এখনো কিন্তু ফাঁকাই আছে। 2-4টি মোটরসাইকেল আসছে, তারা তেল নিচ্ছে আবার চলে যাচ্ছে। এখন যে পদ্ধতি আসলে রেশনিং পদ্ধতিতে কিন্তু আসলে তেল দেয়া হচ্ছে না, এখানে কিন্তু আসলে চাহিদা অনুযায়ী তারা তেল পাচ্ছেন। এখানে যারা তেল নিতে আসছেন তাদেরকে কিন্তু তাদের চাহিদা অনুযায়ী তেল দেওয়া হচ্ছে। তবে একেবারে যে বেশি, যেমন ঢাকায় বলা হচ্ছিল যে একেবারে বেশিও দেওয়া হচ্ছে না, একেবারে কমও দেওয়া হচ্ছে না। আমরা দেখেছি এতদিন কিন্তু রেশনিং পদ্ধতিতে 200 থেকে 300 টাকা করে তেল দেওয়া হচ্ছিল। এখন কিন্তু আসলে গ্রাহকদের যে চাহিদা, মোটরসাইকেল চালকদের যে চাহিদা রয়েছে সেই চাহিদা অনুযায়ী কিন্তু এখানে তেল দেওয়া হচ্ছে। এখানে কিন্তু এখন আর কোনো সাইনবোর্ডও আমরা দেখতে পাচ্ছি না যে পেট্রোল নেই, ডিজেল নেই বা অকটেন নেই, এই ধরনের কোনো সাইনবোর্ডও কিন্তু এখানে কোনো টানানো নেই। কিন্তু এর আগে কিন্তু আমরা দেখেছিলাম যে এক একটি মেশিনের সামনে যখন যেটি শেষ হতো তখনই কিন্তু আসলে এই ধরনের সাইনবোর্ড টানিয়ে দেওয়া হতো। এখন কিন্তু আসলে সেই ধরনের সাইনবোর্ডও আমরা দেখতে পাচ্ছি না। বিশেষ করে যে প্রাইভেট কারগুলো রয়েছে, সিএনজি বা ওই মাহিন্দ্রা যেগুলো রয়েছে, পিক আপ যেগুলো রয়েছে, সেগুলো কিন্তু আসছেন, এসে কিন্তু তারা কিন্তু তাদের মতো করে তেল নিয়ে যাচ্ছেন। এখন কিন্তু আসলে তেল বাড়ার পরে থেকে, মানে গত সপ্তাহে যে চিত্রটি ছিল এই সপ্তাহে চিত্রটি একেবারেই ভিন্ন। বরিশালে যতগুলো পেট্রোল পাম্প রয়েছে প্রত্যেকটি পেট্রোল পাম্প থেকেই কিন্তু কম বেশি আকারে কিন্তু আসলে তেল দেওয়া হচ্ছে। এর আগে যেটি হয়েছিল যে আসলে 2-1টি পেট্রোল পাম্পে তেল ছিল, 2-1টি পেট্রোল পাম্পে তেল ছিল না, যার ফলে কিন্তু আসলে ভোগান্তি বেড়েছিল। এখন সেই ভোগান্তি কিন্তু আসলে অনেকটাই কমে এসেছে। তো এই ছিল বরিশাল থেকে। জ্বালানি তেলের সংকট কমে আসছে, ভোগান্তি কমে আসছে, সে খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। দূরপাল্লার বাস আগের ভাড়াতে চললেও রাজধানীতে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ যাত্রীদের। তাদের দাবি সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে পরিবহনগুলো ইচ্ছে মতো ভাড়া আদায় করছে। বাড়তি ভাড়ার বিষয়ে চালকরা দিচ্ছেন নানা অজুহাত। বৃহস্পতিবার জ্বালানি তেলের দাম বাড়ায় প্রতি কিলোমিটারে বাস ভাড়া 11 পয়সা বাড়িয়েছে সরকার। তবে তালিকা এখনো হাতে না পাওয়ায় দূরপাল্লার বাসগুলোতে নেওয়া হচ্ছে আগের ভাড়া। আগের টিকিটই আছে, বাড়েনি, সেম আছে। এসি 450 আর নন এসি 310। আমরা এটা শুনছি, কিন্তু আমরা আগের ভাড়াতেই আছি,
আর ভাড়াটা তো আমরা ব্যক্তিগত বাড়াতে পারবো না, সরকার আমাদের সবসময় বিআরটিএতে ভাড়া নির্ধারণ করে দেয়, অপেক্ষায় আছে। তেলের ভাড়া কিন্তু 15 টাকা ভাড়া হয়েছে পার লিটারে, বাট আমাদের ভাড়া এখনো বাড়ানো হয়নি, যে ভাড়া ছিল ওই ভাড়াই আছে এখন। তবে রাজধানীতে ভাড়া নিয়ে যাত্রীদের মধ্যে রয়েছে ক্ষোভ। কোনো কোনো বাসে নেওয়া হচ্ছে 10 থেকে 15 টাকা বেশি, অভিযোগ যাত্রীদের। এখন কি করবো, আমরা তো জিম্মি, যা সবে তাই দিতে হবে। গাড়ি ভাড়া বাড়াইছে পার কিলোমিটারে 11 পয়সা, তাই 11 পয়সায় কি 10 টাকা বাড়ে 6 কিলোমিটারে? গুলিস্তান থেকে যখন আমি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে আসছি তখন নিচে ভাড়া 80 টাকা, আর যাওয়ার টাইমে এখন এই জায়গা থেকে 90 টাকা নিতেছে। বাড়তি ভাড়া নেওয়া বিষয়ে চালকরা দিচ্ছেন নানা অজুহাত। আইন ওপরে ঠিক আছে, তারপরে আমরা বললাম মানুষকে বুঝাই নিচ্ছি, এ করার কিছু না। কি করবো ভাই, আমরা তো ঠেকা। তেলের দাম বাড়ছে যেহেতু ভাড়া তো বাড়ানো উচিত, নাহলে তো আমগো সংসার চলবো না। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন যাত্রীরা। রিফাত শিশির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে বেশিরভাগ জেলাতেই দূরপাল্লার বাসে নতুন ভাড়া কার্যকর হলেও অভ্যন্তরীণ রুটের বাসগুলো চলছে আগের ভাড়াতেই। সরকারি গ্যাজেটের জন্য অপেক্ষার কথা জানিয়ে পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, নির্ধারিত হারে ভাড়া বাড়লেও লোকসানে থাকবেন। অন্যদিকে যাত্রীরা বলছেন, জ্বালানি তেলের সংকটের অজুহাতে আগে থেকে ইচ্ছে মতো ভাড়া আদায় করছে পরিবহনগুলো। জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বৃহস্পতিবার গণপরিবহনের ভাড়া পুনর্নির্ধারণ করেছে সরকার। তবে ঘোষণার আগে থেকেই বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে গণপরিবহনগুলোর বিরুদ্ধে। চট্টগ্রামের বাসিন্দারা জানান, সরকারি ঘোষণার পর লোকাল বাসগুলো ইচ্ছেমতো ভাড়া দাবি করছে। অন্যদিকে পরিবহন সংশ্লিষ্টদের দাবি, যে ভাড়া বাড়ানো হয়েছে তাতে ব্যবসা টিকিয়ে রাখাই কঠিন। আগে ভাগে এরা বাস ভাড়া বাড়ে ফেলে, বর্তমানে এটা আমাদের জন্য এক ধরনের বড় একটা চাপ। সব কিছু বাড়িতেছে, এখন আমরা যারা মধ্যবর্তীতে যারা আছি, আমরা তো কারো কাছে বলতেও পারি না, সইতেও পারি না। 5-6 জায়গার তেল নিয়ে আমাদেরকে ঢাকা চিটং পৌঁছতে হচ্ছে। সেক্ষেত্রে আমাদের যেমনি শ্রমঘণ্টা লস হচ্ছে, তেমনি আমাদের অর্থনৈতিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছি। তার চেয়ে বেশি আমাদের ড্রাইভারদেরকে দ্বিগুণ হারে আমাদেরকে বেতন পরিশোধ করতে হচ্ছে। তো আমরা আসলে এই ব্যবসা টিকিয়ে রাখা অনেক কঠিন। বগুড়াতে এখনও কোনো রুটেই নতুন ভাড়া কার্যকর হয়নি। অন্যদিকে সিলেটে দূরপাল্লার বাসের ক্ষেত্রে নতুন ভাড়া কার্যকর হয়েছে, তবে লোকাল বাসগুলো এখনও চলছে আগের ভাড়াতেই। এদিকে একবার ভাড়া বাড়লে তা আর না কমার শঙ্কায় যাত্রীরা। এখন ধরেন যদি একবার সরকার দাম বাড়িয়ে দেয়, তাহলে পরে বলবে যে সরকার থেকে নির্ধারিত করা হয়েছে, তো আমরা কি করব? আজকে আমরা বসে আছি, আমাদের কোনো টাকা নাই, খালি গাড়ি ভাড়া চাচ্ছে বেশি, তাহলে আমরা চলবো কিভাবে? রাজশাহীতে সরকারি ঘোষণার সাথে সাথে দূরপাল্লার রুটে নতুন ভাড়া কার্যকর করা হয়। শুক্রবার থেকে ভাড়া বেড়েছে অভ্যন্তরীণ রুটেও। অন্যদিকে খুলনার অভ্যন্তরীণ বাসের ক্ষেত্রে কয়েক মাস আগের বর্ধিত ভাড়াই আদায় করছেন পরিবহন মালিকরা। বর্তমানে বেতন 80 টাকা, এখন 160 টাকা করে নিল, 2জন লোক গেলাম 320 টাকা। বাস ভাড়া বাড়ার সাথে সাথে সম্পূর্ণ জিনিসের দাম অটোমেটিক্যালি বেড়ে যাবে। এদিকে পটুয়াখালীতে বাস ভাড়া না বাড়লেও ভাড়ায় চালিত মোটরসাইকেল, নসিমন, করিমন ও ভটভটি সহ অন্যান্য যাত্রীবাহী গণপরিবহনের ভাড়া বাড়িয়ে রাখছেন চালকরা। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দুই শ্রমিক সংগঠনের বিরোধের জেরে চাঁপাইনবাবগঞ্জ থেকে সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। সকাল থেকে অভ্যন্তরীণ বা দূরপাল্লার কোনো রুটেই বাস ছেড়ে যায়নি। শ্রমিকরা জানান, জেলা ট্রাক, ট্যাঙ্ক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন এবং জেলা মোটর শ্রমিক ইউনিয়ন দুটি সংগঠনই চাঁপাইনবাবগঞ্জ থেকে চলাচল করা বাস থেকে চাঁদা আদায় করে। এ নিয়ে দুপক্ষের মধ্যে বিরোধ দীর্ঘদিনের। হঠাৎ করেই ট্রাক, ট্যাঙ্ক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে কর্মবিরতি শুরু হলে বন্ধ হয়ে যায় বাস চলাচল। এদিকে দুপক্ষের বিরোধ মীমাংসার চেষ্টা চলছে জানিয়ে পুলিশ বলছে, সড়কে কোনো পক্ষই চাঁদাবাজি চালাতে পারবে না। এ নিয়ে বিস্তারিত জানবো, চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, একটু জানাবেন, এই যে দুই পক্ষের চাঁদাবাজির ঘটনায় বাস চলাচল বন্ধ, এখন কি পরিস্থিতি? কখন নাগাদ চালু হতে পারে বাস চলাচল? দেখুন, সকাল থেকেই আসলে চাঁপাইনবাবগঞ্জের যে দুটি শ্রমিক সংগঠন আছে তার একটির শ্রমিকরা আসলে এই কর্মবিরতি শুরু করে এবং কর্মবিরতির কারণে আসলে বাস চলাচল বন্ধ হয়ে যায়। পরবর্তীতে ওই শ্রমিক সংগঠন অর্থাৎ ট্রাক, ট্যাঙ্ক লরি এবং কাভার্ড ভ্যান শ্রমিক মোটর শ্রমিক ইউনিয়নের যে সংগঠন রয়েছে সেই সংগঠনের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে এবং এই সংবাদ সম্মেলনে তারা দাবি করেছেন যে আরও একটি যে সংগঠনটি আসলে অবৈধভাবে রাস্তায় সড়কে হচ্ছে যানবাহন থামে চাঁদাবাজি
করছে, চাঁদা আদায় করছে, সেই সংগঠনে যতক্ষণ পর্যন্ত চাঁদা আদায় বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই ধর্মঘট চালিয়ে যাবেন। আমরা প্রশ্ন করেছিলাম যে আসলে এই বিষয়টি নিয়ে তারা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছেন কিনা। তারা বারবারই বলছেন যে যেহেতু নীতিমালা অনুযায়ী কোনো শ্রমিক সংগঠন যদি যানবাহন থেকে চাঁদা আদায় করতে চায় শ্রমিকদের কল্যাণে, তাহলে সেটি নির্ধারিত স্থানে অর্থাৎ বাস টার্মিনালেই করতে হবে। কিন্তু এই সংগঠনটি বাস টার্মিনালের বাইরে আসলে মহাসড়কের পাশে এই চাঁদা আদায় করছে এবং এই কারণে এই সংগঠনের বিরুদ্ধে তারা কথা বলছেন এবং এই চাঁদাবাজি তারা বন্ধ করতে চান। তারা যেটি বলছেন যে প্রায় 2 বছর ধরে আসলে এই সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা, এবং এই শ্রমিকরা সেখানে চাঁদা না দিলে তাদেরকে মারধর করা হয়, তাদেরকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয় এবং নানান ভাবে নির্যাতন করা হয়। এটার একটি স্থায়ী সমাধান চান শ্রমিকরা। তারা যেটি বলছেন যে তারা বারবারই আসলে প্রশাসন সহ পুলিশের সঙ্গে কথা বলেছেন এবং পুলিশের পক্ষ থেকে এবং প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা না নেওয়ার কারণে আসলে তারা বাধ্য হয়ে আজকে ধর্মঘট করেছেন। আমরা চাঁপাইনবাবগঞ্জের যে অতিরিক্ত পুলিশ সুপার রয়েছে তার সঙ্গে আমরা বিষয়টি নিয়ে কথা বলেছি। তিনি যেটা বলেছেন যে আসলে দুটি সংগঠনই যেহেতু নিবন্ধন রয়েছে এবং দুটি সংগঠনেরই তারা বৈধ কাগজপত্র পুলিশ প্রশাসনকে দিয়েছে, কাজেই তারা আসলে হঠাৎ করে আসলে কোনো সিদ্ধান্ত নিতে চান না। তারা দুই পক্ষের সঙ্গে বসেছিলেন এবং বসে আসলে বিষয়টি সমঝোতা করতে চান। তবে প্রথম দফায় যে দুই পক্ষের সঙ্গে বসেছিলেন সেই সমঝোতা বৈঠকটি আসলে ভেস্তে যায়। দুই পক্ষই তাদের অবস্থানে অনড় থাকার কারণে আসলে সমঝোতা করা যায়নি। পুলিশের পক্ষ থেকে আবারও দুই সংগঠনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং তারা বলছেন যে খুব শিগগিরই তাদের সঙ্গে বসে বিষয়টি সমাধান করা হবে। তবে এখন পর্যন্ত আসলে এই ধর্মঘট অব্যাহত রয়েছে এবং এই ধর্মঘটের পরে যাত্রী সাধারণ আসলে অবর্ণনীয় দুর্ভোগে পড়েছে। কারণ চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ থেকে নওগাঁ আন্তঃজেলার পাশাপাশি যে উপজেলা সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে আসলে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। একেবারেই যানবাহন চলাচল বন্ধের কারণে যাত্রী সাধারণ ভোগান্তির মধ্যে সবারই ভোগান্তি হচ্ছে। ফয়সাল মাহমুদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দেশকে যারা অস্থিতিশীল করতে চায় তাদের কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি মন্দির উদ্বোধনে গিয়ে একথা বলেন তিনি। ক্যাম্পাসকে বহিরাগত মুক্ত রাখতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান মন্ত্রী। জ্বালানি পরিস্থিতি নিয়ে তিনি বলেন, এটি বৈশ্বিক সংকট, সরকার অত্যন্ত সতর্কতার সাথে মোকাবেলা করছে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন সবাইকে ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। আমরা বাংলাদেশে স্থিতিশীলতা যদি না থাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। যারা স্থিতিশীলতা নষ্ট করবে তারা সে যেই হোক, এখানে আইনের চোখে কাউকে ছাড় দেওয়া হবে। এখানে স্থিতিশীলতা নষ্ট করবে এমন কোন শক্তি, তারা যেই হোক, কাউকে এখানে ছাড় দেওয়া হবে। জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে পরিবহন খরচ বেড়ে যাওয়ার প্রভাব পড়েছে রাজধানীর কাঁচা বাজারে। কাঁচা সবজি থেকে শুরু করে মাছ, ডিম সহ প্রায় সব কিছুরই দাম বেড়েছে। ডিমের ডজন প্রতি বেড়েছে 10 টাকা, শসা 100 টাকা কেজি, দাম বেড়েছে টমেটো, বেগুনেরও। টমেটো বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকায়, যা গত সপ্তাহেও ছিল 50 টাকা। আকার ভেদে বেগুনের দাম 80 থেকে 100 টাকা। জ্বালানি সংকটের নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে জনজীবনের প্রায় সব জায়গায়। তেলের দাম বাড়ার পর থেকে বাড়তে শুরু করেছে ডিম, মুরগি, সবজি সহ নিত্যপণ্যের। কারণ বাজারে কাকরোল, করলা, ঢেঁড়স, পটলের দাম আগের মতোই 40 থেকে 50 টাকা কেজি। সোনালী মুরগির দাম অপরিবর্তিত থাকলেও ব্রয়লার মুরগির দাম উঠেছে 180 থেকে 190 টাকায়। ডিমের দামও ডজনে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 130 টাকায়। টমেটো আগে 40-50 টাকা কিনতে পারতাম, এখন হলো 80 টাকা। শসা যেমন 60 টাকা কিনতাম, এখন 100 টাকা, 100 টাকার নিচে নেই। গেছে সপ্তাহে সোনালী মুরগির দাম বেশি ছিল, এই সপ্তাহে সোনালী মুরগির দাম একটু কম। ব্রয়লারটা কেজি তো 10 টাকা বাড়ছে এই সপ্তাহে। গ্যাস সপ্তাহে দাম ছিল, লালটা ছিল আপনার 110 থেকে 120 টাকা, এই সপ্তাহে আপনার 130 টাকা ডজন। সাদা ছিল গ্যাসের সপ্তাহে আপনার 100 টাকা ডজন, এই সপ্তাহে 120 টাকা ডজন। যে বাজার করছিলাম বর্তমানে এসে দেখতেছি তার চাইতে অনেক বেশি মনে হচ্ছে। পরিবহন খরচ বৃদ্ধির জন্যই নিত্যপণ্যের বাড়তি দাম বলছেন ক্রেতা বিক্রেতারা। তেলের কারণে দাম একটু বাড়তি, গাড়ি ঘোড়ার দাম বেশি, যাইতেছে না অনেকজনের তেল লইতে দিন চলে যায়, এই কারণে গাড়ি ঘোড়া ডাবলের কারণে মুরগির দাম একটু বাড়তি। জ্বালানি তেলের প্রভাব তো অবশ্যই বাজারে প্রভাব পড়ছে দ্রব্যমূল্যের উপরে, কারণ যে হারে জ্বালানি তেলের দাম, বিদ্যুতের দাম, গ্যাসের দাম বৃদ্ধি পাচ্ছে, সেই হিসাবে দ্রব্যমূল্যের দাম ওই রকম বাড়তেছে। রুই মাছ যেটা ছিল 300 টাকা, এটা নিলাম 300-350 টাকা দিয়া। চিচিঙ্গা ছিল 40 টাকা, নিলাম 70 টাকা, 60 টাকা করে। মাছের বাজারও একটু হাই,
মাছ কিনতে যাই, কিনতে পারি না, ভালো মাছ পাই নাই, কমের ভিতর মাছ কিনতে পারিনি। বোতলজাত তেলের সরবরাহ কিছুটা কম থাকলেও খোলা সয়াবিন বিক্রি হচ্ছে আগের মতোই 200 টাকা কেজিতে। মামুনুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আবারও রাজধানীর বাইরে দূরপাল্লার বাসের ভাড়া নিয়ে জানবো। যুক্ত হচ্ছেন রাজশাহী থেকে সহকর্মী মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজ, একটু জানাবেন রাজশাহীতে কি পরিস্থিতি? প্রতি কিলোতে 11 পয়সা ভাড়া বাড়ানো হয়েছে। দূরপাল্লার বাস বা অভ্যন্তরীণ রুটের বাসে কার্যকর হয়েছে কিনা? হ্যাঁ, দেখুন, গতকালকে ঘোষণা আসার পর থেকে আমরা দেখেছি আভ্যন্তরীণ এবং দূরপাল্লার যে পরিবহনগুলো রয়েছে প্রত্যেকটিতেই প্রতি কিলোমিটারে 11 পয়সা বাস ভাড়া বৃদ্ধির যে ঘোষণা রয়েছে সেটি বাস্তবায়িত হয়েছে। অধিকাংশ বাসের ক্ষেত্রে আমরা দেখেছি সেটি বাস্তবায়ন হয়েছে এবং আজকেও আমরা দেখেছিলাম গতকালকে দূরপাল্লারগুলো বাস্তবায়ন হয়েছিল, কিন্তু লোকাল বা এখানে যে আন্তঃপরিবহনগুলো ছিল সেখানে খুব একটা আমরা দেখিনি বাস্তবায়ন হওয়ার কথা। কিন্তু আজ থেকে সেটি পুরোটাই, সেটি দূরপাল্লার হোক বা আভ্যন্তরীণ রুটে যে বাসগুলো চলাচল করছে প্রত্যেকটিতে এই বাস ভাড়াটি আমরা দেখেছি যে এটি শুরু হয়ে গেছে এবং সেই সাথে এখানে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। এখানে যারা সাধারণ যাত্রীরা রয়েছেন তারা বলছিলেন যে একদিকে তেলের দাম বেড়েছে, সেই সাথে দ্রব্যমূল্য প্রত্যেকটি জিনিসের দাম বাড়ছে এবং বাস ভাড়া বৃদ্ধির ফলে তাদের আয়টি বাড়ছে না, সবকিছুই বাড়ছে, সবকিছু যেভাবে সেটি ফলে তাদেরকে বিপাকে পড়তে হচ্ছে। ঠিক একইভাবে আমরা কথা বলেছিলাম এখানে যারা পরিবহন সংশ্লিষ্ট রয়েছে তাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা ঠিক বাস ভাড়া বৃদ্ধির পক্ষেই যৌক্তিকতা তুলে ধরেছেন। তারা বলছেন যে যেহেতু জ্বালানি তেলের দাম বেড়ে গেছে সেই হিসাবে তাদের এই বাস ভাড়া বৃদ্ধিটি এটি যৌক্তিক একটি কারণ এটি না বাড়ালে তাদেরকে ভর্তুকি দিয়ে তাদের এই পরিবহনগুলোকে চালাতে হতো। ঠিক এটি, তবে সাধারণ মানুষ একটি কথা বারবার বলছিলেন যে বাস ভাড়া যখন বেড়ে গেছে বা বৃদ্ধি হয়ে গেছে ঠিক এর প্রভাব প্রত্যেকটি ক্ষেত্রেই পড়বে, বিশেষ করে পণ্য পরিবহনের ক্ষেত্রে পড়বে এবং যার ফলে এখানে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ভার কিন্তু বেড়ে যাবে। এই জিনিসটি কিন্তু বারবার কিন্তু উঠে আসছে সাধারণ মানুষের কণ্ঠে। তারা বলছেন যে শুধু বাস ভাড়া বেড়ে গেছে এটিতেই সীমাবদ্ধ থাকবে না, এটি পুরো জীবনযাত্রার উপরে এর প্রভাব পড়বে। এখানে নিত্যপণ্য থেকে শুরু করে সব ক্ষেত্রে প্রত্যেকটি পণ্যের ক্ষেত্রে এর প্রভাব পড়বে এবং জ্বালানি ক্ষেত্রে দাম বেড়ে গেছে, সেই সাথে সিএনজির এখানে আমরা দেখেছি এলপিজির দাম বেড়ে গেছে। ঠিক এই সব মিলে যখন সবকিছুর দাম ঊর্ধ্বগতি সবকিছু বাড়ছে, সমানতালে বাড়ছে, সেই হিসাবে কিন্তু সাধারণ মানুষের আয় বাড়ছে না। ঠিক এবং আয় এবং ব্যয়ের যে ভারসাম্য এটিতেই কিন্তু সাধারণ মানুষের অতিষ্ঠ। এখানে বলছিলেন যে সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু বলছিলেন যে এই মুহূর্তে সবকিছু দাম যেহেতু বাড়ছে বাস ভাড়াটি বৃদ্ধি না করে সরকার ভর্তুকি দিয়ে যদি আর কিছুদিন চালাতে পারতো এটি সাধারণ মানুষের প্রত্যাশা। তবে এখানে পরিবহন সংশ্লিষ্ট তারা বলছেন যে এটি বৃদ্ধি করার যৌক্তিক, না হলে তাদের ভর্তুকি দিয়েই পরিবহন চালাতে হতো। তো এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। রাজশাহীতে সব রুটেই বাসের ভাড়া বৃদ্ধি করা হয়েছে সরকারি নির্দেশনা মোতাবেক, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী মোস্তাফিজুর রহমান। যুক্তরাষ্ট্রে 1 সপ্তাহ ধরে নিখোঁজ বাংলাদেশি 2 শিক্ষার্থীকে বিপদগ্রস্ত হিসেবে ঘোষণা করেছে পুলিশ। কর্তৃপক্ষ মনে করছে 2 শিক্ষার্থী এখন কোনো বিপদের মধ্যে রয়েছেন। এছাড়া হিলসবোরো কাউন্টির গোয়েন্দারা জানিয়েছে তারা সক্রিয়ভাবে বিভিন্ন তথ্যসূত্র অনুসরণ করছেন এবং একাধিক স্থানে তল্লাশি চালাচ্ছেন। এদিকে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মুর্তজা জানিয়েছেন তারা এ বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। স্থানীয় সময় 16 এপ্রিল সকালে ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার ক্যাম্পাস থেকে বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ইউটিউব, ফেসবুক এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।